স্বাগত অন্যপক্ষে। আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য, ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারীর অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে, অন্যপক্ষ তা খুঁজে দেখে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একাত্ম হয়েছিলেন সব ধর্ম, বর্ণ, গোত্র আর লিঙ্গের মানুষ। কিন্তু স্বাধীনতার শুরু থেকেই মুক্তিযোদ্ধা হিসেবে শুধু তারাই সম্মানিত হয়েছেন যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন বা প্রশাসনিক ও কূটনৈতিকভাবে ভূমিকা রেখেছেন। তাদের বেশিরভাগই আবার পুরুষ। সংখ্যায় কম হলেও মুক্তিযুদ্ধে নারীর সশস্ত্র অংশগ্রহণ ছিল। অনেকে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন, রান্না করে খাওয়াতেন, অসুস্থ মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা, অস্ত্র লুকাতে সহায়তা এবং গোপন তথ্য বহন করে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন অসংখ্য নারী। অথচ আমাদের স্বাধীনতার ইতিহাসে নারীদের অবদান বরাবরই উপেক্ষিত। আজ অন্য পক্ষের আলোচনার বিষয়, মুক্তিযুদ্ধে নারীর অবদান অবহেলিত কেন? আলোচনার জন্য আমাদের সাথে আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিনা নাম। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। যেমনটা বলছিলাম যে নারীর অবদান আসলে মুক্তিযুদ্ধে উপেক্ষিত কেন? মুক্তিযোদ্ধা শব্দটা আমরা শুনলেই আমাদের চোখে কিন্তু ভেসে ওঠে অস্ত্র হাতে যুদ্ধ করা একজন পুরুষের ছবি। আমরা ছোটবেলা থেকে যেভাবে বইয়ে পড়েছিলাম, স্কুল কলেজে, এই বিষয়টি আসলে কেন? মুক্তিযোদ্ধার শব্দটা কি পুরুষবাচক হয়ে উঠেছে? ধন্যবাদ। এই আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ডিসেম্বর আমাদের মহান বিজয়ের মাস, তাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং এটা আমরা খুব একটা আলোচনা করি না। দোষটা কিন্তু আমাদের। নারীর অবদান কেন অবহেলিত? আমি একটা বড় পরিসরে যদি দেখি, নারীর অবদান এমনি অবহেলিত। নারী যাই করুক, সে দেখেন সে গৃহস্থালিতে যে এত কাজ করে সেটা অবহেলিত, এটাকে কিছু গুরুত্ব দেওয়া হয় না। যে কোনো সংকটে নারী কিন্তু দাঁড়িয়ে পড়ে, সেটা বন্যা হোক, সেটা জলবায়ু পরিবর্তনের প্রভাব হোক, সেটা যুদ্ধ হোক, সেটা আর দাঙ্গা ফাসাদ যাই হোক, এটা বা মেডিকেল এমার্জেন্সি, নারীরা কিন্তু দাঁড়িয়ে পড়ে এবং তাদের পরিবারের দেখাশোনার একটা বিরাট দায়িত্ব নেয়। কিন্তু আমরা কতটা এটা, যখন আমরা এটা নিয়ে আলোচনা করি বা ডকুমেন্ট করি, ইভেন বই লিখি, আলোচনা করি, কয়বার আমরা নারীদের কথা বলি? সো আমি এটা দেখছি একটা সামাজিক একটা মন মানসিকতা থেকে আসে, যেখানে নারীদেরকে তেমন গুরুত্ব দেওয়া হয় না এবং তাদের অবদান এটা মূল্যায়ন করা হয় না ঠিক করে। মুক্তিযুদ্ধে অবশ্যই আমরা জানি যে নারীরা যদি সেই সময় উঠে না দাঁড়াতো এবং অসংখ্য ছোট খাটো বড় সাহস যদি না দিত, তাদের স্বামীকে সহযোগিতা, তাদের পুত্র ছেলেদেরকে যুদ্ধে পাঠিয়েছে, এটাও তো একটা বিরাট সাহস। বিভিন্ন তারা আশ্রয় দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে, আমার মায়ের অবদান সেই সময়, যে আমাদের বাড়িতে যখন চারজন ছেলে এসে অস্ত্র রাখতে চাইলো, আমার ভাইয়ের বন্ধুরা, আমার মা সেটা দিয়েছেন, কিন্তু আমরা কতটা সেটা জানি। সো সব কিছু মিলিয়ে যদি জিজ্ঞেস করো কেন এটা অবহেলিত, আমি মনে করি এটা পুরো একটা সামাজিক একটা মন মানসিকতা, যেখানে নারীর অবদানের কোনো মূল্যায়ন করা হয় না, এটা অবহেলা করা হয়। জি, বিভিন্ন গবেষণায় কিন্তু মুক্তিযুদ্ধে নারীর অবদানকে মোটামুটি 10টি ক্যাটাগরিতে আসলে ভাগ করা হয়েছে এবং দেখা যায় যে আমরা বেশিরভাগই সেটি জানি না। এই যে আপনি বলছিলেন ঘর থেকে রাষ্ট্র, ঘর এবং রাষ্ট্র দুই জায়গায় নারীর অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন আসলে এই উপেক্ষা বা এই অবহেলাটা কেন নারীর প্রতি? সেটা আমি তো বললাম একটা মন মানসিকতা। আরেকটা, আমাদের নিজেদের নারীদেরও এখানে একটা দুর্বলতা আছে। আমরা সামহাও নিজেকে ওইভাবে প্রজেক্ট সবসময় করি না। আমরা একটু চুপ করে থাকি আর মনে হয় মুক্তিযুদ্ধ নিয়ে একটা কনফিউশন আছে যে যারা ওই পারে চলে গেছে, যারা অস্ত্র নিয়ে কাজ করেছে বা কিছুটা
নারীরা পেয়েছে স্বীকৃতি, যারা হয়তো নার্সিং করেছে, সেবা কাজে ছিল, কিন্তু যারা চলে গেছে ওরাই হয়ে গেছে মুক্তিযোদ্ধা। আমরা যারা দেশে কাজ করেছি, আমরা মানে অনেক নারী আমার মতন লক্ষ লক্ষ মায়েরা, তাদেরকে কিন্তু মুক্তিযোদ্ধা বলা হয়নি কোনো দিন, এবং আমরা সেটা আমাদের কোনো ডকুমেন্টেশনে, কোনো রিসার্চে, কোনো গবেষণা আমরা কিন্তু আনি নাই। সো আমাদেরও একটা দোষ আছে, আমাদের কথা সেই বলিষ্ঠভাবে না বলার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। জি, এবং আপনি যেটা বলছিলেন যে মা হিসেবে বা সেবা শুশ্রূষা, সেগুলো তো আছেই। অনেকেই ছিলেন নারী যারা হচ্ছেন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, এবং ট্রেনিং ক্যাম্পও ছিল, আগরতলায় ছিল, গোবরা ক্যাম্প ছিল। তারা কি সবাই স্বীকৃতি পেয়েছেন? তারাও তো স্বীকৃতি পান। আমি বলবো যে আসলে নিজের কথা খুব বললে না তারা স্বীকৃতি পায়, যারা নিজের কথা বলে না তারা খুব একটা স্বীকৃতি পায় না। আর আমি বললাম যে একটা কনফিউশন, অবশ্যই যারা মানে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে ওরা কিছুটা স্বীকৃতি পেয়েছে, যেমন মুক্তিযুদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে নিজে অনেক কিছু করতে হয়েছে, রাষ্ট্র তাদেরকে কিন্তু খুব একটা ডেকে আনে নেয়। তো যারা একটুখানি, অনেকে একটা আছে না যে দেশের জন্য করেছে, এটা একটা প্রচার করার কি দরকার, আমার নিজের মধ্যেও সেই কিন্তু ফিলিং ছিল। হ্যাঁ, আমাদের পরিবার অনেকভাবে মুক্তিযুদ্ধ, বিশেষ করে গেরিলা যুদ্ধ সহযোগিতা করেছি। যুদ্ধের পরে মনে হলো এটা বলার কি আছে, এটা তো আমি আমার দেশের জন্য করেছি। তো এখন দেখছি যে এই না বলার জন্য নারীরা বাদ পড়ে গেছে। জি, একদমই। এবং মুক্তিযোদ্ধা যে 1,83,000 জন মুক্তিযোদ্ধা নথিভুক্ত আছে, তার মধ্যে নারী মুক্তিযোদ্ধার সংখ্যা মাত্র 8%, 800 কিছুটা বেশি। এই ক্ষেত্রে আসলে সামনের দিনগুলোতে কি কিছু করা যেতে পারে রাষ্ট্রীয় পর্যায়ে? আমি প্রথমেই বলেছি যে মুক্তিযোদ্ধা কে, এটা নিয়ে একটা কনফিউশন আছে, তাই না? সো যারা নিজের নাম তালিকাভুক্ত করেছে স্বতঃস্ফূর্তভাবে, নিজে প্রোঅ্যাক্টিভলি যেটা বলে, তাদের হয়তো তালিকা এসছে। যারা করে নাই তাদের আসে নাই, কিন্তু হয়তো অনেকেই ছিল কিন্তু করে নাই সামনে গিয়ে, তো ওদের তালিকায় নাই। আপনি একটা র্যাশনালি যদি একটু চিন্তা করেন, সেটাই হয়েছে সমস্যা, যে নিজে থেকে বলা আমার গল্প, আমি এটা করেছি ওটা করেছি, অনেকেই বলতে চায়ও নাই আসলে, সত্যি কথা, এবং তাই তাদের নাম তালিকায় নাই। এখন যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতি, এখন মুক্তিযুদ্ধ নিয়ে নতুন করে উপলব্ধি এবং আলোচনা হচ্ছে, সামনের বাংলাদেশে কি আপনি নারীদের সেই মূল্যায়ন হওয়ার সেই সম্ভাবনাটি দেখছেন? আমার ব্যক্তিগতভাবে এবং আমার মতন আমার অনেক বন্ধুরা আছে, আমরা অনেক দিন ধরে ভাবছি যে নারীদের কথা বলা উচিত, আমাদের অভিজ্ঞতা বলা দরকার, আমাদের কিছু লেখা দরকার, আমাদের মানে ন্যারেটিভ, আমাদের গল্প বলা দরকার। এরকম আমরা কিন্তু চিন্তা ভাবনা করছি, কিন্তু আর নিজেদের নানান কাজের মধ্যে হয়ে ওঠে না। কিন্তু আমি আশা করব যে আরও, আমি আপনাকে যেটা বললাম যে আমি একটা আলোচনা আরম্ভ করতে চাই, ৭১-এর মায়েরা, শুধু আমাদের না, আমাদের মা, চাচি, খালা, এবং খুব বিশাল কিছু না, কিন্তু ছোট 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 যে অবদান রেখেছেন, এটা কিন্তু একত্রিত হয়ে আমাদের মুক্তিযুদ্ধের সাফল্য এনেছে। এটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। একদমই। এই ধরনের আলোচনা, তাদের যে অভিজ্ঞতা ছিলেন, তারা যে সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন, সেটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। আমাদের সময় হয়ে গেছে একটি বিরতি নিয়ে, আর আবার ফিরবো আলোচনায়। থ্যাংক ইউ। অন্য পক্ষে নিচ্ছে একটা বিরতি, ডিবিসির সাথেই থাকুন। স্বাগত অন্য পক্ষে। আজ অন্য পক্ষের আলোচনার বিষয়, মুক্তিযুদ্ধে নারীর অবদান অবহেলিত কেন? আর আমাদের সাথে আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম। আবারও স্বাগত আপনাকে। আমরা কথা বলছিলাম মুক্তিযুদ্ধে নারীর অবদান অবহেলিত কেন, সেই প্রসঙ্গে একটু জানতে চাই। এখন যেহেতু আমরা জানি জুলাই আগস্টে একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মুক্তিযুদ্ধ নিয়েও নতুন করে ভাবছি। মুক্তিযুদ্ধে নারীর অবদানকে আমরা নতুন করে কিভাবে নতুন এই প্রজন্মের সামনে তুলে ধরতে পারি? এটা আসলে খুবই দরকার। আমি মানে ঠিক এখনকার যে জেনারেশন এবং যারা গণ অভ্যুত্থানে যোগ দিয়েছে, ভীষণ সাহসের সঙ্গে অবশ্যই, এবং জীবন তারা ত্যাগ করেছে এই গণতন্ত্রের জন্য, একটা বৈষম্যবিহীন একটি রাষ্ট্র গড়ার জন্য, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। সেখানে কিন্তু অনেক নারীরা, অনেক মেয়েরা কিন্তু যোগদান দিয়েছে, ছেলেরা কিন্তু একা করে নাই।
আমরা একটা এক্সিবিশন দেখছিলাম, এখানে অসংখ্য নারীরা সামনে গিয়ে দাঁড়িয়ে তারা স্লোগান দিয়েছে, র্যালি করেছে, এবং আমরা দেখছি যে তারা কেমন যেন এই যেমন ক্রমে কিন্তু আড়ালে চলে গেছে। হ্যাঁ, একদমই তাই। সেটা আমরা পরবর্তী আড়ালে চলে গেছে, আড়ালে চলে গেছে। ঠিক সেইভাবে আমাদেরকে তাদের অবদান এখন যারা করেছে এটাও সামনে তুলে ধরতে হবে, এবং এই প্রজন্মর কাছে তুলে ধরতে হবে মুক্তিযুদ্ধে নারীদের অবদানের কথা। এটা তো আরও জানে না, তারা একদমই জানে না। আমরা যদি না তাদের সামনে তুলে ধরি ঠিক মতন, আসলে মুক্তিযুদ্ধ নিয়ে এমন একটা ন্যারেটিভ, একটা বিশেষ একটা কি রাজনৈতিক দল এমন ওই ন্যারেটিভটা হড়প করে ফেলেছিল, এটার জন্য কিন্তু খুব ক্ষতি হয়েছে। কিন্তু এটা তো মুক্তিযুদ্ধের দোষ না, বা মুক্তিযুদ্ধ যে বীর গাথা যে একটা গল্প, সেটা তো খাটো করা যায় না, তাই না? যারা শহীদ হয়েছে, যারা এত ত্যাগ করেছে, ওরা তো আছেই সত্যি সত্যি। সো আমাদেরকে মুক্তিযুদ্ধের সত্যি গল্প, ট্রু স্টোরি এবং নারীর অবদান তার সঙ্গে, এটা আমাদের তুলে ধরা আমাদের কিন্তু দায়িত্ব। আমাদের মানে আমাদের তো এখন বয়স হয়ে গেছে, আরও যারা আমাদের পরের প্রজন্ম এবং এখন যারা একদম তরুণ, তাদের কাছে আমাদের তুলে ধরতে হবে, না হলে কিন্তু ইতিহাসের সঙ্গে একটা ইন আ ওয়ে একটা বেইমানি করা হবে। এর পেছনে আসলে কারণটা কি থাকতে পারে? তরুণ প্রজন্মের ভাবনায় মুক্তিযুদ্ধ সেভাবে উঠে আসছে না কেন? ওরা তো ছোটবেলা থেকে একটা ন্যারেটিভ শুনেছে, তাই না? ছোটবেলা থেকে ওরা কি শুনেছে যে একটা বৃহৎ একটি রাজনৈতিক দল বলছে সব কিছু আমরা করেছি। এটার মধ্যে ওদের মনের মধ্যে একটা কনফিউশন হয়ে গেছে, একটা বিরূপ একটা ধারণা হয়ে গেছে। এখন যখন দেখা যাচ্ছে যে আমরা কি তাদেরকে আবার তাদেরকে মুক্তিযুদ্ধের আসল গল্প বলে ফিরে আনা, এটা খুব কঠিন হবে, কিন্তু এটা খুবই দরকার করা। এটা মানে আমার মনে হয় রাষ্ট্র সেখানে একটা দায়িত্ব নিতে পারে, এখানে যারা গবেষক এবং সত্যি যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদেরও মুক্তিযুদ্ধ করেছেন, সবার বয়স হয়ে গেছে, কিন্তু তাও তাদের কাছ থেকে যদি গল্প নেওয়া যায়, তাদের কথা যদি শোনা যায়, তাদের কাছে গিয়ে ইন্টারভিউ নিয়ে করা যায়, আমার মনে হয় সত্যি যে ঘটনা আমাদের মুক্তিযুদ্ধ কারা করেছে, গ্রামের গঞ্জের ছেলেরা, লুঙ্গি লেংটি পরা ছেলেরা, মেয়েরা, মানে বিশেষ করে তারা হাতে বন্দুক নিয়ে 5 দিনের ট্রেনিং নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ওদের গল্প কি বলতে হবে? তো এই গল্প বলাটা আসলে কিভাবে হতে পারে? নতুন বাংলাদেশে কিভাবে এই গল্পগুলো উঠে আসতে পারে তাদের কাছে? রাষ্ট্রকে একটা দায়িত্ব অবশ্যই নিতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ একটা মন্ত্রণালয় রয়েছে, তারা একটা উদ্যোগ নিতে পারেন, এবং তার সঙ্গে এবং তারা একটা অনেকগুলো তো কমিশন হয়েছে, এটাও একটা কমিশন হতে পারে যে সত্যি মুক্তিযুদ্ধের গল্প, একটা রাইট ন্যারেটিভ, যে আসলে হিস্ট্রি যেটা কি বলবো, অনেক রকমের পারভার্ট করা হয়েছিল হিস্ট্রি, সেটা আসলে আসল যে ইতিহাস সেটা কিন্তু তুলে ধরতে হবে, এবং সেখানে যেন কেউ বাদ না পড়ে। সেই গ্রামের গঞ্জের মানুষ যারা করেছে, নারীরা করেছে, বয়স্ক মহিলা, আমাদের মায়েরা যারা করেছে, সবার গল্প যেন আমরা সঠিকভাবে তুলে ধরতে পারি। সব সামাজিক অবস্থানে নারীর সংগ্রামটাই কিন্তু আলাদা ছিল, আর একটা যুদ্ধকে ব্যক্তি কেন্দ্রিক তো করা যায় না, যেটা করা হয়েছিল, এবং সেখানেই অনেক কনফিউশন হয়েছে। জি, আপনি আরেকটি বিষয় বলছিলেন ন্যারেটিভের কথা, আর ন্যারেটিভ প্রসঙ্গে আসলে জানতে চাই, মুক্তিযুদ্ধ বলতেই কিন্তু সাধারণত বীরাঙ্গনাদের প্রসঙ্গটি চলে আসে, কিন্তু এই বীরাঙ্গনার বাইরেও যে বহুমাত্রিক ভূমিকা বা নারীদের অবদানের যে ব্যাপ্তিটি ছিল, সেটি কিন্তু আসলে সেভাবে উঠে আসেনি এতদিন। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আসলে কিভাবে কাজটি করা যেতে পারে? সেটাই আমি যেটা আগেই বললাম, যে এটার জন্য কিছু গবেষণা লাগবে, কিছু সিরিয়াস কাজ লাগবে, প্রথমে চিন্তাভাবনা করতে হবে যে এই যে একটা বড় গ্যাপ রয়ে গেছে আমাদের মুক্তিযুদ্ধের গল্পে, সেটা আমরা কিভাবে এবং নারীরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয় যে কোনো দুর্যোগ, সেটা যুদ্ধ হোক, আমি বললাম যে বন্যা হোক, সেই আর এই যে কোভিড যেটা একটা হেলথ এমার্জেন্সি হোক, সে নানানভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় শুধু বীরাঙ্গনা না, তারা তো স্বামী হারিয়েছে, ছেলে হারিয়েছে,
গৃহহীন হয়েছে, একদম অতি দরিদ্র হয়ে গেছে, ফিরে এসে দেখেছে তাদের ঘরবাড়ি নাই, তাই না? তো এরকম অনেক অনেক গল্প আছে যেটা আমরা আসলেই ভুলে গেছি, এবং এত দিন হয়ে গেছে এটা আমি যেটা প্রথমেই বলেছি যে দোষটা কিন্তু অনেকটা আমরা নারীরা আমাদের সেই অবস্থান আমরা ঠিক শক্তভাবে আমরা তুলে ধরি না, এটা আমাদের দুর্বলতা। কিন্তু আমি আশা করব যে এখন যে প্রজন্ম, যে মেয়েরা এত মানে ফরওয়ার্ড, এত স্মার্ট, এত সাহসী, এত বলিষ্ঠভাবে নিজের কথা বলতে পারে, তাদেরকে সেখানে একটা ভূমিকা রাখতে হবে। একদমই, নিজের কথাটা সেই কর্তৃপক্ষ বা প্রশাসন পর্যন্ত তারা নিজেদের কথা বলবে, তাদের আগে যারা কাজ করেছে তাদেরও কথাও তাদেরকে বলতে হবে এবং তুলে ধরতে হবে, খুঁজে বের করে আনতে হবে। শুধু নিজের না, এবং মুক্তিযুদ্ধে নারী যারা ছিলেন তাদের কথাও তুলে ধরতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের অন্য পক্ষে। ডিবিসি নিউজের সাথেই থাকুন।